বিদেশি নায়িকা এনে কাজ করানো হচ্ছে সবচেয়ে বেশি। আপনার ঈদ কেন্দ্রিক কাজ বা শুধুমাত্র একটা উৎসব কেন্দ্রিক কাজ করে তো আসলে এটা আনা সম্ভব না। আপনি দেখবেন যে খুবই সস্তা ক্যাটাগরির একটা মিমস ভিউ হচ্ছে মিলিয়ন মিলিয়ন, অথচ একটা ভালো সিনেমা হলে দেখতে আসছে না। নিশো নাকি শাকিব খান এই কম্পিটিশনের আসলে সুযোগই নেই কোনো। দুজনের সাথে কাজ করতে চাই, কোনো না কোনোভাবে ডেট মিলাইতে চাই যে দুজনের সাথে যেন আমি কাজ করতে পারি। আমি খুবই অল্প টাকা পারিশ্রমিকে কাজ শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি টপ পারিশ্রমিক পান যারা তাদের ক্যাটাগরিতে কাজ করতে পারছি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিছু কথা সিলোতে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আমার সঙ্গে যিনি আছেন তিনি নানা গুণে গুণান্বিত একজন মানুষ, একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনয় শিল্পী। আমাদের সঙ্গে আছেন মাহমুদা মাহা। আমরা কথা বলবো তার সঙ্গে। মাহা, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনি নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো চলছে সবকিছু মিলিয়ে। সম্প্রতি আপনি নেপাল ট্যুর দিয়ে এলেন, পাহাড় কেন টানে আপনাকে? আমি বরাবরই পাহাড় প্রিয় বা পাহাড় প্রেমী। আমার সমুদ্র খুব একটা টানতোই না কখনো। আমি বাংলাদেশে যখন ঘোরাঘুরি করি ওই বান্দরবান, সাজেক, তারপর রাঙামাটি, এসব জায়গায় তো আমি অনেক ঘুরেছি, অনেক ঘুরে এখনো পর্যন্ত। সমুদ্র আমার ভালো লাগে ডেফিনেটলি। আমি যেহেতু ভ্রমণ প্রেমী বা ঘুরতে খুব ভালো লাগে, ঘুরে বেড়াই, কিন্তু সামহাও পাহাড়টা আমাকে একটু বেশি টানে। আপনাকে প্রায় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, আপনি সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন, আপনি অনেক স্টাইলিশ হইতে কস্টিউম থেকে শুরু করে আপনার স্টাইল আইকনকে। আমার স্টাইল আইকন বলতে আসলে ওভাবে কেউ নেই। এটা সত্যি আপনি নোটিস করেছেন, অনেকের কাছ থেকেই কমপ্লিমেন্ট আমি অনেক পাই যে আমি আমার পোশাকের ব্যাপারে বা আমার স্টাইলিংয়ের ব্যাপারটাতে একটু সচেতন। অনেকেই হয়তো আমাদের মধ্যে সচেতন বা আমি একটু সচেতন হওয়ার চেষ্টা করি। তার কারণ আমি ব্যক্তিগত জীবনেও একটু সচেতন, স্টাইল সচেতন বলি আর যাই বলি না কেন, নিজস্বতা বা থাকে না, নিজের পোশাকটা আসলে ব্যক্তিত্বের একটা প্রতিফলন ঘটায়। সেই জায়গা থেকে আমাকে যেটা ভালো লাগে, খুব বেশি জাঁকজমক জামা কাপড়ে আমাকে কখনোই ভালো লাগে না, খুব বেশি সাজগোজ, বেশি অর্নামেন্টস, এগুলোতে আমাকে কখনো ভালো লাগে না। খুব সিম্পল কিন্তু দেখতে সুন্দর লাগছে, সেটা ব্র্যান্ডের হোক, সেটা খুব অল্প টাকার হোক, সেটা আসলে ম্যাটার করে না, পরিপাটি সুন্দর হতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঞ্চ থেকে শুরু, আপনি শর্ট ফিল্ম করেছেন, নাটকেও কাজ করেছেন, সিনেমাতেও কাজ করেছেন, উপস্থাপনা করেন। মানুষ এখনো মনে রেখেছে সিনেমাতে কাজ করেছিল এবং ওখানে একটা কন্ট্রোভার্সিও শুরু হয়েছিল, আমি জানি এটা। কি ধরনের কন্ট্রোভার্সি? এই যে পরিচালকের সাথে আপনার একটা দ্বন্দ্ব হয়েছিল বোধহয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। মেঘ রোদ্দুর খেলা। হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, আর এটা অনেক আগের কথা। হ্যাঁ, একটা দ্বন্দ্ব তো ছিলই। আমি মেঘরুদ্দুর খেলাকে আসলে আমার প্রথম সিনেমা বলে কনসিডারও আর করতে চাই না, কারণ এটা আমার একটা বেশ খারাপ অভিজ্ঞতার তালিকাতেই ছিল। থাক সেসব কথা, কিন্তু পরবর্তীতে আমি আরও একটা সিনেমা করেছি। সিনেমার জায়গাটা আসলে আমি যেরকম সেরকম কিছু কাজ করেনি, আমি সুযোগ পেয়েছিলাম। পরবর্তীতে আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তো আসলে অত বড় না। আপনি দেখেন ঈদ ছাড়া আসলে কয়টা সিনেমা রিলিজ পায়, কয়টা হল আছে, কতজনই বা বাংলাদেশি অভিনেত্রী, ধরেন আপনি যদি 10 জনের কথা বলেন যে টপ এই ক্যাটাগরির 10 জন অভিনেত্রী আছেন, তারা বছরে একটা করে ভালো ছবি করার সুযোগ পাচ্ছেন না। এখন বিদেশি নায়িকা এনে কাজ করানো হচ্ছে সবচেয়ে বেশি। আমাদের দেশে কি তাহলে নায়িকা সংকট? বিদেশ, এটা আমার আক্ষেপের জায়গা। আমি উপস্থাপিকা হিসেবে কিন্তু এটা নিয়ে আমার রেগুলার রিপোর্ট করতে হচ্ছে, আমি রিপোর্ট পড়ছি এবং আমি নিজেও আক্ষেপ করি যে কেন। এই প্রশ্নটা আপনি নিশ্চয়ই করেন। এই প্রশ্নটা আমার নিজেরও আছে, এই প্রশ্নটা আমার ইন্ডাস্ট্রির কাছে আছে, এই প্রশ্নটা যারা বিদেশি নায়িকা এনে কাজ করছেন তাদের কাছেও আছে। দেখুন, আমাদের নায়িকারা বিদেশে গিয়ে কাজ করলে আমাদের ভালো লাগে, বিদেশিরা এসেও কাজ করবে, সেটাতেও আমার আপত্তি নেই। কিন্তু একটা ইন্ডাস্ট্রির সকল অভিনেত্রীকে একেবারে এক সাইড করে দেওয়া হচ্ছে, তারা কোনোভাবে কাজের সুযোগ পাচ্ছে না। আমাদের অভিনেত্রীকে মানে তারা কি যোগ্য না? এরকম তো আসলে না। তারা সুন্দরী, তারা স্মার্ট, তারা শিক্ষিত, ভালো অভিনয় করে। অনেকেই আছেন যে ভীষণ ভালো অভিনয় করেন। তাহলে তাদের দোষটা আসলে কোথায়, তাদের ল্যাকিংস কোথায়? অনেক অভিনেতাও আছেন যারা বছরের পর বছর একটা ভালো কাজ নিয়ে সামনে আসতে পারছে। কিন্তু আমরা এরকম খুব কম দেখি যে বিদেশি নায়ক আসছে। আমরা তো এটাই দেখে থাকি যে বিদেশি নায়িকা আসছে। আমাদের তো নায়ক প্রধান ইন্ডাস্ট্রি আসলে। এখানে আপনি নায়িকা প্রধান একটা কাজ করলে হলে দর্শক আসে না। প্রিয় মালতী দেখতে কতজন দর্শক আসে আর বরবাদ দেখতে কতজন দর্শক আসে, এটা তো একটা বড় প্রশ্ন। আমাদের তো আসলে নায়িকা প্রধান ইন্ডাস্ট্রি না এখানে। শুধু আমাদের না, আমার মনে হয় ওপার বাংলাতেও খুব একটা নারী প্রধান একটা কাজ করলে, বা জয়া আহসানকে, শুধুমাত্র জয়া আহসানকে নিয়ে একটা আপনি সিনেমা বানান, কতজন দর্শক দেখতে আসে আসলে? এই ট্যাবু ভাঙবে কি করে? এই ট্যাবু ভাঙবে কি করে আমার জানা নেই।
নেই, কিন্তু আমি স্বপ্ন দেখি যে এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে মেয়েরাও নারী প্রধান চরিত্রে কাজ করবে, দর্শক তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে আসবে, ভালো গল্প সেখানেও দর্শক দেখতে আসবে। ওটিটি হওয়ার কারণে একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে বাসায় বসেও কেউ কেউ কাজগুলো দেখছে, কিন্তু আমাদের সব কিছু ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো এটা একটা ভালো বিষয় যে অন্তত ঈদে দর্শক হলে আসছে, অন্তত, যেটা কয়েক বছর আগেও আমরা স্বপ্ন দেখিনি যে ঈদে হল ভর্তির দর্শক ফ্যামিলি দর্শক ফ্যামিলি নিয়ে দেখতে আসবে। ইদানিং সেটা হচ্ছে, এটা খুবই ভালো একটা বিষয়, এবং বাংলা সিনেমা নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন দেশে। কিন্তু সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি নিয়ে যে এখন এসে আর খুব একটা স্বপ্ন দেখতে ইচ্ছে করে না আমার। একটা সময় ছিল মনে হতো যে না, আমি অভিনেত্রী হিসেবে এস্টাবলিশ হতে চাই, অনেক বড় বড় কাজ করতে চাই। এখন এসে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা এত ছোট হয়ে যাচ্ছে দিনে দিনে যে যারা ইতিমধ্যে এস্টাবলিশ তারাই কাজ করতে পারছে না। আমি নতুন করে এসে কি করবো আসলে? এই যে আপনি বললেন ঈদে দর্শক যাচ্ছে, ফ্যামিলি অডিয়েন্স আসছে, রিপিট দর্শক আসছে, তো ইন্ডাস্ট্রি তো বড় হওয়ার কথা, আপনি কেন ছোট বলছেন? ওই যে আপনার ঈদ কেন্দ্রিক কাজ বা শুধুমাত্র একটা উৎসব কেন্দ্রিক কাজ করে তো আসলে এটা আনা সম্ভব না। আপনি ভালো সিনেমা অ্যাপ্রিসিয়েট করেন না, আমাদের দর্শকদের ওপরে শুধুমাত্র ছেড়ে দিতে চায় না, আমাদের নিজেদের মধ্যেও অনেক সমস্যা আছে, দর্শকদের মধ্যেও অবশ্যই সমস্যা আছে। তারাও আসলে কি দেখতে চায়, আপনি দেখবেন যে খুবই সস্তা ক্যাটাগরির একটা মিমস ভিউ হচ্ছে মিলিয়ন মিলিয়ন, অথচ একটা ভালো সিনেমা হলে দেখতে আসছে না। তারা আসলে কি দেখতে চায় এটা তারাই আগে ডিসাইড করুক, তারপরে না হয় ইন্ডাস্ট্রি তাদেরকে আউটপুটটা দেবে। ঈদে বেশ কয়েকটা ছবি মুক্তি পেয়েছে, কোন সিনেমাটা দেখা হয়েছে এবং কেমন লেগেছে? আনফর্চুনেটলি আমি এবারে হলে যেতে পারিনি এখনো পর্যন্ত, কারণ আমি ওই যে ঈদের পরপরই দেশে বাইরে চলে গিয়েছিলাম একটা ভ্যাকেশনের জন্য। আর ঈদ পর্যন্ত আমার কাজেরও একটা প্রেশার ছিল, কাজটা শেষ করেই ঈদের একটা ব্যাপার, ঈদ নিয়ে ছোটোখাটো পরিকল্পনা, আমি যেহেতু ঢাকাতেই ঈদ করি, খুব একটা সময় কাটেনি। আর আরেকটা বিষয়, টিকিটও পাচ্ছিলাম না ঈদের সময়, যে কটা দিন ছিলাম আমি ঢাকাতে, আমি টিকিট পাচ্ছিলাম না, ততদিনে আমি চলে গেছি এবং ফিরে এলাম মাত্রই। আমার ইচ্ছে আছে যে বেশ কয়েকটা ছবি, বরবাদ, জঙ্গলি, দাগি, এই তিনটা তো দেখবো, এই তিনটা দেখার ইচ্ছা আছে। বরবাদ এবং দাগি কেন দেখবেন? এই তিনটা আমার পছন্দের অভিনেতারা আছেন, এগুলো নিয়ে আলোচনাও বেশি হচ্ছে। খুব সম্ভবত এই তিনটাই রিলিজ পেয়েছে, আরও কি রিলিজ পেয়েছে আমি খুব একটা জানিও না। আফরান নিশো এবং শাকিব খান, এই ভক্তদের মাঝে একটা সেরকম আলোচনা সমালোচনার ঝড়, আপনার বিচারে কে এগিয়ে? দেখেন, এই কম্পিটিশনটা একেবারেই হয় না। আফরান নিশো নাকি শাকিব খান, এই কম্পিটিশনের আসলে সুযোগই নেই কোনো। আফরান নিশো আমার খুবই পছন্দের অভিনেতা, উনি সিনেমায় এসেছেন, আমি ওনাকে মিস করি রেগুলার কাজে দেখার যে ব্যাপারটা ছিল, আগে রেগুলার ওনার কাজ আসতো, সেটা এখন আসে না। এখন অনেক দিন পরেই যে আরেকটা সিনেমা আসলো, 3 বছর পর একটা সিনেমা, এবং এই 3 বছরে কিন্তু আমি ওনার অন্যান্য কোনো কাজ আর দেখতে পাইনি। এটা আমার জন্য একটা মন খারাপের বিষয় যে কেন উনি এত ভালো অভিনেতা, আমি ওনার কাজ এত পছন্দ করি, কেন আমি রেগুলার দেখতে পাই না। তো আমি চাই উনি আরো বেশি কাজ করুক, ওনার কাজ আরো বেশি আসুক, দর্শক হিসেবে কিংবা ওনার একজন ভক্ত হিসেবে। এবং শাকিব খানের ব্যাপারে উনি ওনার নিজের একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট করেছে, উনি এখন আসলে সব ক্যাটাগরির মানুষের নায়ক হয়ে উঠেছেন, উনি অনেক ভালো ভালো এখন কাজ করছেন, উনি এই কাজ করার ধারাটা অব্যাহত রাখুক, সেটাই আমার চাওয়া। আপনাকে যদি বলা হয় শাকিব খান অথবা আফরান নিশো, কার সঙ্গে অভিনয় করতে চান? দুজনের সাথে কাজ করতে চাই, কোনো না কোনোভাবে ডেট মিলাইতে চাই যে দুজনের সাথে যেন আমি কাজ করতে পারি। কাউকে মানে ছেড়ে দিয়ে একজনকে সাথে কাজ করবো, একজনের সাথে কাজ করতে পারবো না, এটা করতেই চাই না। এটা গ্রেট অনার আমার জন্য যে দুজনের সঙ্গে আমার কাজের অফার এসেছে, সুতরাং দুজনের সাথে কাজ করবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি নিজেকে কোথায় দেখতে চান? ড্রিমের যে জায়গা থাকে, স্বপ্নের যে জায়গাটা। হ্যাঁ, গত 5 বছর আগে নিজেকে যেখানে দেখতে চাইতাম, আজকে আমি সেই জায়গাটাতে। আমি খুব দারুণ একটা লাইফ লিড করি। আমি আলহামদুলিল্লাহ, আমি আমার মানে ঈশ্বরের কাছে অনেক বেশি গ্রেটফুল যে এত সুন্দর একটি জীবন আমি যাপন করতে পারছি। হয়তো আমার জীবনে অনেক না পাওয়া আছে, হয়তো আমি সব কিছু আমার মতো করে পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি, আমার মাথার উপর একটা ছাদ আছে, আমি আমার পছন্দ মতো একটা জায়গায় আমি একটু বাসা নিয়ে থাকতে পারি, আমি 3 বেলা আমার বাসায় ভালো রান্না হচ্ছে, এবং আমি চাইলে আমার প্রিয় মানুষদেরকে উপহার কিনে দিতে পারি, চাইলে একটা ভালো ব্র্যান্ডের কাপড় পরতে পারি, চাইলেই দেশের অন্য একটা দেশে ঘুরতে যেতে পারি। এই লাইফটা তো আমি কাটাতে পারছি, সুতরাং আমি আমার জীবন নিয়ে ভীষণ খুশি। আমি মিডিয়াতে শক্ত অবস্থান করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তো মাহমুদা মা কি খুব সহজে এই স্থানে এসেছে? মোটেও না। আমি কাজ করা শুরু করেছি, যারা আমার ওই সময়ের জার্নিটা দেখেছে, আজ থেকে আরও 7, 8, 9 বছর আগের কথা বলছি, সেই মাহা কতখানি ইমপ্রুভমেন্ট নিজেকে করে এই পর্যায়ে এসেছে, তারা সেটা খুব ভালো করে জানে। তারা একটু একটু করে আমার ওপরে ওঠাটা দেখেছে। আমি খুবই অল্প টাকা পারিশ্রমিকে কাজ শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি টপ পারিশ্রমিক পান যারা, তাদের ক্যাটাগরিতে কাজ করতে পারছি। এটা আমার জন্য অনেক শুকরিয়া। আমি সবসময় গ্রেটফুল আল্লাহর কাছে। আমি একেবারেই অহংকার করতে চাই না আমার এই জায়গাটার জন্য। আমি শুধু চাই আগামী 5 বছর পরেও যেন আমি অন্তত এই শুকরিয়া নিয়ে বলতে পারি যে হ্যাঁ, আমি ভালো আছি, এবং যে জীবনটা নিয়ে আমি স্বপ্ন দেখতাম, আমি খুব স্মুথ, রাতে ভালো ঘুম হয়,
এরকম একটা লাইফ কাটাতে পারছি। আমি খুশি আমি যা পেয়েছি। মা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলার যে আপনারা বাংলা সিনেমা দেখবেন, টেলিভিশনকে বাঁচিয়ে রাখতে হলেও টেলিভিশনের জন্য কী কী ইমপ্রুভমেন্ট দরকার সেই কমেন্টগুলোও করবেন। শিল্পীরা আসলে তারাও মানুষ, তাদের ব্যক্তিগত জীবন, তাদের কাজকর্ম নিয়ে আপনারা অনেক রুড কমেন্ট করে ফেলেন অনেক সময়, তাদের যাপন নিয়ে অনেক ধরনের রুড কমেন্ট করেন। সেটার আগে একটু ভাববেন যে তারাও আসলে রক্ত মাংসের মানুষ, তাদেরকে একটা কমেন্ট করছেন, হাতে ইন্টারনেট আছে খুব সস্তায়, তার জন্য একটা কমেন্ট করে ফেললাম। তাদেরও একটা পরিবার আছে, তারাও তাদের বাবা মায়ের খুব আদরের সন্তান। এ ধরনের কথা বলার আগে একটু ভাববেন এবং একটু সম্মান সবাই চায়, তারা আপনাদের জন্যই কাজ করে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবেই সুন্দর জীবন কাটাতে পারি এবং আপনাদের সবার জন্যই আমার ভালোবাসা। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিলতে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।